নূর ভাইয়া কি বুঝে গেল এটা আমার কারসাজি? হয়তো বুঝে গেছে, এজন্যই তো এত ফায়ার হয়ে বাড়ির ভিতর ঢুকেছে। তাতে আমার কি? আমি তো কিছু করিনি। উনার বাইক ধরার রুচিও নেই আমার। আমি তো উনাকে ঘৃণা করি। তাছাড়া আমি তো এখনো ঘুম থেকে উঠিনি। আমি তো এখনো ঘুমাচ্ছি। আমাকে ধরতে আসলেই মুখের উপর দরজা অফ করে বলবো গেট লস্ট। এসবের মাঝেই চাঁদনির রুমের দরজায় ধুরুম ধুরুম আওয়াজ হতে লাগল। আওয়াজের তাড়নায় চাঁদনির বুক ধুকপুক ধুকপুক করে কাঁপছে। চাঁদনি কম্বলের নিচ থেকে ভয় কাঁপছে আর বিড়বিড় করে বলছে, মাগো মা, ভূমিকম্প এলো নাকি? আমি এভাবে কাঁপছি কেন? সাথে দরজাটা ও কেমন লাফালাফি করছে। নূর দরজায় লাথি মারছে আর বলছে, চাঁদ, ভালোই ভালোই দরজাটা খোলো, না হয় কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি জানি আমার বাইককে সরিয়েছে। এইসব তোমার কারসাজি। চাঁদনি দুটো বন্ধ করে বিড়বিড় করে বলছে, আমি ঠিক জানতাম এই লোকটা সব ধরে ফেলবে। উফ, এখন কি করব আমি? কি করে নিজেকে বাঁচাব? চাঁদনির কোনো রেসপন্স না পেয়ে নূর আরও ক্ষেপে গেল। দরজা ধাক্কানো আরও অধিক পরিমাণে বাড়িয়ে দিল। সোহানি আর সামিয়া আহমেদ দৌড়ে এসে নূরের পাশে দাঁড়াল। নূর রাগে চোখ মুখ লাল করে রেখেছে। সামিয়া আহমেদ একটা শুকনো ঢোক গিলে নূরকে উদ্দেশ্য করে বলল, কি রে, কি হয়েছে? এভাবে রেগে আছিস কেন? তাছাড়া দরজাই বা এভাবে ধাক্কাচ্ছিস কেন? আমার মেয়ে তো ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে না ছাই। তোমার গুণধর মেয়ে আমার বাইক লুকিয়ে রেখেছে। তাড়াতাড়ি আমার বাইক বের করে দিতে বলো। আমার মেয়ে তো এখনো ঘুম থেকেই উঠল না। বাইক লুকালো কখন? তাহলে তুমি কি বলতে চাইছ? বাইকটা ছিনতাইকারীরা এসে নিয়ে গেছে? আয়মনের বাইকটা ঠিকঠাক জায়গায় পড়ে আছে, মাঝখান থেকে আমার বাইকটা নিতে ছিনতাইকারী এসেছে? আমি কি করে বলবো তোর বাইককে নিয়েছে? তবে চাঁদ এটা করেনি। নূর রাগে কপাল ঘষছে আর বলছে, খালামণি প্লিজ চাঁদকে বলো রুমের দরজাটা খুলতে। আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। আমি যদি ব্যালকনি টপকে রুমে ঢুকি তখন কিন্তু ওর 14টা বাজিয়ে ছাড়ব। চাঁদনির টনক এবার নরল। চাঁদনি মিনমিন করে বলল, এখন যদি দরজা খুলি আমার কপালে শনি আছে। আমি বরং সত্যিটা বলে দেই, না হয় ব্যালকনি দিয়ে ঢুকে আমার উপর টর্চার শুরু করবে। হয়তো এক পর্যায়ে আমার রাগটাও ভেঙে যাবে। নূর ভাইয়ার চোখের দিকে তাকালে আমি আবার রাগ করে থাকতে পারি না। ছেলেটার চোখগুলো সাংঘাতিক মায়াবী। আমাকে গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চাঁদনি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দরজার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছুটা শক্ত করে তেজি কণ্ঠে জোরে চেঁচিয়ে বলল, দরজা খুলতে পারবো না আমি। সাত সকালে উটকো লোকের মুখ দর্শন করতে চাই না। বাইকটা বাড়ির পিছনে আছে। বাইকটা নিয়ে যেন সোজা গেইটের বাইরে চলে যায়। নূর চোয়াল শক্ত করে মৃদু চিৎকার দিয়ে বলল, দরজা খোলো বলছি। আমি তোমাকে দেখব। আমি আপনাকে দেখতে চাই না। আপনি প্লিজ আমার দরজার সামনে থেকে দফা হন। আপনার ভয়েসটা ও আমার বিরক্ত লাগছে। নূর জোরে চিৎকার দিয়ে বলল, তুমি নিজের হাতে করে আমার বাইক এনে দেবে। তুমি লুকিয়েছ, তুমিই খুঁজে দিবে। আমি কিছু করতে পারবো না। ব্যাস। ওকে, তাহলে আপনি 10 মিনিটের জন্য বাড়ির বাইরে যান। 10 মিনিট পর এসে দেখবেন আপনার বাইক গার্ডেনে পার্ক করা। আমি এখান থেকে এক পাও নড়ব না। তাহলে আমি ও দরজা খুলব না। বাইকও খুঁজে দিবে না। ব্যাপার না, আমি তোমার দরজার সামনেই বসে থাকব। দেখব তুমি কতক্ষণ রুমের ভিতর থাকতে পারো। নূর ভাইয়া, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন।
বাড়াবাড়ি তুমি করছো, আমি না। বাড়াবাড়ি আপনি করছেন। আপনি আমার বাড়িতে এসে আমাকে ডিস্টার্ব করছেন। আমি প্রচণ্ড ডিস্টার্ব ফিল করছি। আমি তো তোমাকে ডিস্টার্ব করার জন্যই এসেছি। এই আপনার লজ্জা করে না? একটা মেয়ের বাড়ি বয়ে এসে মেয়েটাকে ওভার ডিস্টার্ব করতে? মেয়েটা যখন আমার বউ তখন তো লজ্জা থাকার কথা না। চাঁদনি জোরে চিৎকার দিয়ে বলল, আমি আপনাকে বর হিসেবে মানি না। আপনার কোনো যোগ্যতা নেই আমার বর হওয়ার। হুট করেই নূরের মনটা খারাপ হয়ে গেল। চেহারায় মন খারাপের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। নূরের ফেস দেখে সামিয়া আহমেদ কিছুটা রেগে চাঁদনির রুমের দরজা ধাক্কিয়ে বলল, চাঁদ দরজাটা খোল। নূর কষ্ট পেয়েছে তোর কথায়। অনেক হয়েছে রাগ, অভিমান। এবার দরজাটা খোল। কষ্ট পেলে আমার কি? হ্যাঁ, কষ্ট পেলে আমার কি? লোকটা তো আমাকেও কম কষ্ট দেয়নি। দিনের পর দিন কুকুরের মতো লোকটার পিছনে ঘুরেছি। অনেক অপমান সহ্য করেছি। কাল ও তো এওগুলো মানুষের সামনে লোকটা আমাকে অপমানিত করল। লোকটা কাল আমাকে একটুও পাওয়া দেয়নি। আমার থেকে দূরে দূরে ছিল। ওই ঝাড়ুর সাথে ঘষাঘষি করেছে। ঝাড়ু খুব সুন্দরী তাই। ওই ঝাড়ুকে যেহেতু এতই ভালো লাগে তাহলে আমাকে ডিভোর্স দিয়ে ঝাড়ুকে বিয়ে করে নিক না। আমার কোনো আপই নেই। আশা করি আমি ও খুব শীঘ্রই ভালো কাউকে পেয়ে যাব। নূর চোয়াল শক্ত করে কিছু বলতে যাবে এর আগেই নূরের ফোন বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে সামনে ধরতেই স্ক্রিনে যারা নামটা দেখেই নূর ফোনটা কেটে দিল। সে খুব বুঝতে পেরেছে চাঁদনি যারাকে নিয়ে জেলাস। তাই যারার ক্ষোভটা সে নূরের উপর তুলছে। এর মাঝেই আয়মন এসে জোরে চেঁচিয়ে বলল, নূর যারা অ্যাক্সিডেন্ট করেছে। ব্লাড লাগবে। তোর ব্লাড তো 0+, তাই না? নূর কিছুটা উদ্বিগ্ন হয়ে দৌড়ে আয়মনের মুখোমুখি দাঁড়িয়ে বলল, +, চল, আমি ব্লাড দিব। দুজনই হম্বিতম্বি হয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। চাঁদনি দরজায় একটা লাথি দিয়ে জোরে চিৎকার করে কাঁদছে আর বলছে, আবার চলে গেছে ওই ঝাড়ুর কাছে। ঝাড়ুকে ব্লাড দিয়ে তাজা করতে। আমার পিছনে লাগতে। মেয়েটা একটুও ভালো না। খুব হিংসুটে। আমার নূরকে মেয়েটা কেড়ে নিবে। আমি নূরকে ছাড়া থাকতে পারবো না। ঝাড়ুটাকে সামনে পেয়ে নেই একবার ঠিক গলা টিপে খুন করব। অন্যের সংসারে আগুন লাগাতে আসে। আমি আমার নূরকে কিছুতেই ওই ঝাড়ুর কাছে ছাড়ব না। কোজ আমি নূরকে ভালোবাসি। খুব 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 ভালোবাসি। চাঁদনি কথাগুলো বলেই ফ্লোরে ধপ করে বসে মরা কান্না জুড়ে দিল। সামিয়া আহমেদ দরজা ধাক্কাচ্ছে আর বলছে, চাঁদ প্লিজ দরজাটা খোল। কান্না থামা। কাল থেকেই কেঁদে যাচ্ছিস। বেশি কাঁদলে মাথা ব্যথা করবে মা। দরজা খুলে বের হ, নাস্তা কর। তোমরা সবাই যাও এখান থেকে। আমি কাউকে সহ্য করতে পারছি না। আমি দরজাও খুলব না। নাস্তাও করব না। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। সামিয়া আহমেদ আর কথা না বাড়িয়ে সোহানীর হাত ধরে নিচে চলে গেল। উনি জানে চাঁদনিকে এখন ঘাটালে সে আরও বেশি ভাইলেন্ট হয়ে যাবে। চাঁদনি বেডের সাথে ঠ্যাস দিয়ে ফ্লোরে বসে চোখ বন্ধ করে চোখের জল ফেলছে। প্রায় আধ ঘন্টা পর নূর আর আয়মন বাইক নিয়ে পৌঁছে গেল মিডল্যান্ড হসপিটালে। বাইক থেকে নেমেই নূর রিসিপশনে গিয়ে জারার কেবিন নাম্বার জেনে দৌড়ে দোতলায় উঠে 205 নম্বর কেবিনে ঢুকে গেল। যারা বেডে শুয়ে আছে। মাথায় ব্যান্ডেজ বাঁধা। হাতে ক্যানোলা লাগানো। স্যালাইন চলছে অনবরত।
জারার আম্মু আব্বু জারার কেবিনের পাশে বসে কান্না করছে। নূরকে দেখা মাই জারার আব্বু দৌড়ে এসে নূরের হাত ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, বাবা, আমার মেয়েটাকে বাঁচাও। তোমার ব্লাড গ্রুপ তো O+। ইমিডিয়েটলি আমার মেয়ের এক ব্যাগ রক্ত লাগবে, না হয় লাইফ রিস্ক হয়ে যাবে। নূর জারার আব্বুর হাত ধরে শান্ত কণ্ঠে বলল, আঙ্কেল প্লিজ আপনি টেনশন করবেন না, জারার কিছু হবে না, আমি ব্লাড দিব জারাকে। জারার আব্বু মলিন হেসে ডক্টর ডেকে আনল। ডক্টর এসেই ব্লাড ডোনেটের জন্য নূরকে একটা বেডে শুয়ে দিল। সবাই রুম থেকে এক এক করে বের হয়ে গেল। প্রায় 15 মিনিট পর নূর কেবিন থেকে বের হল। এর মাঝেই নূরের ফোনে ভার্সিটির পিয়নের কল এলো। নূর হন্তদন্ত হয়ে ফোনটা রিসিভ করে কানে ধরার সাথে সাথেই পিয়ন বলে উঠল, নূর বাবা এখনো ক্যাম্পাসে আসলে না যে? প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট তো কিছুই হলো না। প্রিন্সিপাল স্যার খুব রেগে আছে। নূর এক নিঃশ্বাসে বলে উঠল, মামা আসছি আমি, আধ ঘন্টা লাগবে ক্যাম্পাসে আসতে। কথাটা বলেই নূর কলটা কেটে আয়মনকে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে ভার্সিটির রাস্তায় মোড় নিল। নূর ড্রাইভ করছে আর চাঁদনির কথা ভাবছে। কিছুক্ষণ ভাবা ভাবির পর নূর বিড়বিড় করে বলল, ধ্যাতো, কি থেকে কি হয়ে গেল? ভেবেছিলাম হসপিটাল থেকে সোজা চাঁদের কাছে যাব, ওর রাগটা ভাঙ্গিয়ে টাইট করে জড়িয়ে ধরব, কিন্তু না, পারলাম না। মাঝখান থেকে ভার্সিটি যেতে হচ্ছে। নূর এসব বলছে আর ভার্সিটির উদ্দেশ্যে এগুচ্ছে। প্রায় 2 ঘন্টা পর চাঁদনি কান্না থামিয়ে বেডের উপর বসে আইসক্রিম খাচ্ছে আর টম এন্ড জেরি দেখছে। সোহানি একটু আগে অনেক কষ্টে চাঁদনিকে আইসক্রিমের লোভ দেখিয়ে দরজা খুলেছে। 10-10টা কোন আইসক্রিম এনে সোহানি চাঁদনির হাতে ধরিয়ে দিয়েছে। চাঁদনি সব দুঃখ ভুলে মনের আনন্দে আইসক্রিম খাচ্ছে আর চোখের শুকিয়ে যাওয়া পানিগুলো মুছছে। সোহানি ফন্দি করে টিভি ছেড়ে টম এন্ড জেরি লাগিয়ে দিয়েছে। চাঁদনি এবার পুরোপুরি সবকিছু ভুলে কার্টুন দেখতে ব্যস্ত হয়ে পড়েছে। চাঁদনি কার্টুন দেখছে আর মন খুলে খিলখিল করে হাসছে। কাঁদতে কাঁদতে চাঁদনি ওর গলাটাও বসিয়ে দিয়েছে। সোহানি চাঁদনির পাশে বসে মৃদু হেসে চাঁদনির হাসি মুখটা দেখছে। এক পর্যায়ে সোহানি চাঁদনিকে জড়িয়ে ধরে চাঁদনির কপালে চুমো খেয়ে বলল, সবসময় এভাবেই হাসবি, তোর কাদো কাদো মুখটা দেখতে একদম ভালো লাগে না। চাঁদনি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে মলিন হেসে বলল, আপনি তুই আমাকে খুব ভালোবাসিস তাই না? শুধু আমি না, আম্মু, আব্বু, বড় খালামনি, ছোট খালামনি, আমাদের পরিবারের সবাই তোকে খুব ভালোবাসে। চাঁদনি মুখটা কালো করে বলল, শুধু নূর ভাইয়া ছাড়া। সোহানি কিছু একটা ভেবে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা তুই যে টম এন্ড জেরি দেখছিস তোর কি মনে হয় টম জেরিকে ভালোবাসে না? বা জেরি টমকে ভালোবাসে না? কে বলেছে ভালোবাসে না? ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। হয়তো সাপে নেউলে সম্পর্ক, কিন্তু ভালোবাসা অঢেল। ভালোবেসেই তো ওরা ঝগড়া করে। তাহলে মনে কর নূরের সাথে তোর টম এন্ড জেরির মতো সম্পর্ক। হয়তো নূর বুঝতে পারছে না, নয়তো তুই বুঝতে পারছিস না। সোহানির কথা শুনে চাঁদনি কিছুটা থম মেরে গেল। চাঁদনি বসা থেকে উঠে সোজা বারান্দার গ্রিল ধরে দাঁড়াল। সোহানির কথার হিসেব মিলাচ্ছে সে। এর মাঝেই চাঁদনির হঠাৎ মাহিনের কথা মনে পড়ল। চাঁদনি আর দেরি না করে রুমে ঢুকে বালিশের তলা থেকে ওর সেলফোনটা নিয়ে সোজা রুম থেকে বের হয়ে ছাদে চলে গেল। চাঁদনির এহেন কাণ্ডে সোহানি কিছুটা অবাক হল, তবে কিছু বলল না। সে ম্যাগাজিন পড়তে ব্যস্ত হয়ে পড়ল।
চাঁদনি ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে সাদমানের নাম্বারে কল লাগাল। প্রথম কলটা এমনি এমনি কেটে গেল। সাদমান পিক করেনি। দ্বিতীয় কলটা বাজার সাথে সাথেই সাদমান কলটা পিক করে নেয়। চাঁদনি গলা ঝাঁকিয়ে কিছুটা নরম স্বরে বলল, হায় সাদমান ভাইয়া, সাদমান একটা ইভেন্টের প্রোগ্রামে আছে। চারিদিকে খুব জোরে জোরে মিউজিক বাজছে। চাঁদনির ভয়েস শোনার সাথে সাথেই সাদমান ইভেন্ট থেকে বের হয়ে সোজা ছাদে চলে গেল। ফোনটা ভালো করে কানে ধরে সাদমান এক গাল হেসে বলল, হেই সানমুন, কেমন আছো? চাঁদনি ওর ভাঙ্গা গলাটাকে আরো নরম করে বলল, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? চাঁদনির ভয়েস শোনার সাথে সাথেই সাদমান বেশ উদ্বিগ্ন হয়ে বলল, তোমার ভয়েস এমন শোনাচ্ছে কেন? কেমন ছাড়া ছাড়া লাগছে। তুমি ভালো আছো তো সানমুন? চাঁদনি মলিন হেসে বলল, তেমন কিছু না, খানিক ঠান্ডা লেগেছে, তাই গলাটা কেমন ছাড়া ছাড়া লাগছে। আপনি টেনশন করবেন না সাদমান ভাইয়া, আমি ভালো আছি। সত্যি বলছো তো? পাক্কা সত্যি। নূর তোমাকে মেনে নিয়েছে তো? তোমাকে আর আগের মতো কষ্ট দেয় না তো? না না, নূর ভাইয়া আমাকে মেনে নিয়েছে, সব ঠিকঠাক আছে। আসলে আমি আপনাকে একটা আর্জেন্ট দরকারে কল দিয়েছি। হুম বলো, কি দরকার? আসলে একটা হেল্প লাগবে আপনার। বলে ফেলো, সব রকম ভাবে আমি তোমাকে হেল্প করব। আসলে নূর ভাইয়ার মতো একটা ছেলে আমাদের বিডিতে এসেছে। ছেলেটার নাম মাহিন। 3 দিন হলো উনি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছে। হুবহু নূর ভাইয়ার মতো দেখতে, কোথাও কোনো অমিল নেই। তাই বলছিলাম আপনি যদি একটু। চাঁদনি আর কিছু বলতে পারল না, এর আগেই সাদমান এক নিঃশ্বাসে বলে উঠল, এই ব্যাপারটা নিয়ে আমি আর নাতাশা বেশ চিন্তিত। ছেলেটা আমাদের ওর সামনে দিয়েই প্ল্যানে উঠছিল। ছেলেটার বাড়ির অ্যাড্রেসও আমরা জানি, তবে পরিবারের কারো সাথে যোগাযোগ করতে পারছি না। চাঁদনি ওয়েজিত হয়ে বলল, তোমরা আগে থেকে এই ব্যাপারে জানতে? হুম, জানতাম। আমরা ভেবেছিলাম ছেলেটার পরিবারের সাথে কথা বলে এরপর তোমার সাথে বা নূরের পরিবারের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। কিন্তু এর আগেই তুমি কল করে বসলে। আচ্ছা, ওইখানে নূর আর ছেলেটার মধ্যে কোনো বিভ্রান্তি হয়নি তো? হয়নি মানে? খুব বড় সর বিভ্রান্তি হয়েছিল, পরে আবার ঠিক হয়ে গেছে। যাক, ঠিক হয়েছে এটাই অনেক। হুম, এখন আপনি যে করেই হোক কয়েকদিনের মধ্যে মাহিন ভাইয়ার পরিবারের সাথে কথা বলে ব্যাপারটা খোলসা করুন। আমার মনে হচ্ছে দুজনই টুইন। দুই পরিবারের মাঝে কোনো অজানা সত্যি লুকিয়ে আছে। হুমামার আর নাতাশার ও তাই মনে হয়। তুমি নিশ্চিন্তে থাকো, আমি কয়েকদিনের মধ্যেই আসল সত্যিটা সামনে আনব। ধন্যবাদ ভাইয়া। তাহলে এবার রাখি। চাঁদনি কলটা কেটে আনমনা হয়ে দাঁড়িয়ে আছে। রিট করে পিছন থেকে কেউ এসে চাঁদনিকে জড়িয়ে ধরল। চাঁদনি তাড়াতাড়ি পিছু ঘুরে জায়মার হাসি মুখটা দেখল। জায়মাকে দেখা মাই চাঁদনি মলিন হেসে বলল, কি রে, ভার্সিটিতে যাসনি? জায়মা আহ্লাদি সুরে বলল, তুই না গেলে আমি কি করে যাই বলতো? লাবু ও যায়নি? লাবুকে তো ফোনেই পাচ্ছি না, জানবো কি করে? মানে? লাবুর ফোন সুইচ অফ কাল রাত থেকে। লাবু তো সচরাচর ফোন অফ করে না, সারাক্ষণ সেলফি তুলবে, না হয় অনলাইনে পড়ে থাকবে। চরম আশ্চর্যের বিষয় হলো লাবু অনলাইনেও নাই কাল রাত থেকে। কেন জানি না, মনে হচ্ছে লাবুর কিছু একটা হয়েছে। আমারও তাই মনে হচ্ছে, এজন্যই তোর কাছে আসা।
চল দুজন লাবুর বাড়ি যাই। চল। চাঁদনি আর জায়মা ছাদ থেকে দ্রুত পায়ে প্রস্থান নিয়ে সোজা বাড়ির বাইরে চলে গেল। দুজনই পাকা রাস্তায় হাঁটছে। চাঁদনি বের হওয়ার সময় কাউকে কিছু বলে আসেনি। জায়মা চাঁদনির হাত ধরে ফুটপাতে হেঁটে চলছে। চাঁদনিদের বাড়ি থেকে লাবিবাদের বাড়ি বেশি দূরে না, পায়ে হেঁটেই যাওয়া যায়। প্রায় 15 মিনিট পর চাঁদনি আর জায়মা হাঁটতে হাঁটতে পৌঁছে গেল লাবিবাদের বাড়ির সামনে। দুজনই বাড়ির গেইটে পা দিয়ে এদিক সেদিকে তাকিয়ে লাবিবাকে খুঁজছে। লাবিবা গার্ডেনে কোথাও নেই। দুজনই বাড়ির ড্রয়িং রুমে পা দেওয়ার সাথে সাথে লাবিবার আম্মু মিসেস হাফসাকে দেখতে পেল। উনি হেসে হেসে ফোনে কারো সাথে কথা বলছে। চাঁদনি আর জায়মাকে দেখা মাই উনি কলটা কেটে একগাল হেসে বলল, ওলে বাবা লেয়াম, আর আরো দুটো মেয়ে এসে হাজির হয়ে গেল। বসো বসো, তোমরা খুব ভালো সময়ে এসেছ, তোমাদের সাথে অনেক কথা আছে। চাঁদনি আর জায়মা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। মিসেস হাফসা বসা থেকে উঠে চাঁদনি আর জায়মার হাত ধরে সোফায় বসিয়ে দিল। চাঁদনি মলিন হেসে মিসেস হাফসাকে উদ্দেশ্য করে বলল, আন্টি লাবু কোথায়? লাবু উপরে, গাল ফুলিয়ে বসে আছে। কেন আন্টি, কি হয়েছে? আর বলো না মা, মেয়েটা একটুও বুঝের না। এও ভালো একটা বিয়ে এসেছে আর আমার বোকা মেয়েটা কিনা পায়ে ঠেলে দিচ্ছে। কাল রাত থেকে রুমের দরজা আটকে বসে আছে। খাওয়া দাওয়াও করছে না, বেরও হচ্ছে না। জায়মার আর চাঁদনি দুজনই চোখ বড় বড় করে মৃদু চিৎকার দিয়ে একসাথে বলে উঠল, কি বললেন আন্টি? বিয়ে? হুম মা, বিয়ে। পায়ে খুব ভালো। তাছাড়া তোমরা পায়কে খুব ভালো করে চিনো। চাঁদনি চেঁচিয়ে বলে উঠল, আমরা পায়কে চিনি? হুম। কে সে আন্টি? জিসান ভুইয়া, তোমাদের ভার্সিটির টিচার। চাঁদনি আর জায়মা ঠাস করে সোফায় মাথা এলিয়ে দিয়ে দুজন দুজনের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। মিসেস হাফসা দৌড়ে এসে চাঁদনি আর জায়মার মাঝখানে দাঁড়িয়ে বলল, কি হয়েছে মা? হঠাৎ মাথা ঘুরালো কেন? চাঁদনি আর জায়মা সোফা থেকে মাথা তুলে একটা শুকনো ঢোক গিলে বলল, আন্টি স্যার কি নিজেই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে? হুম, কাল সন্ধ্যায় জিসান ওর ফ্যামিলি নিয়ে এসেছে। ওরা সবাই লাবিবাকে দেখে খুব পছন্দ করেছে। ওরা চাইছে 1 সপ্তাহের মধ্যে এনগেজমেন্ট করে নিতে। কিন্তু আমার মেয়েটা কিছুতেই রাজি হচ্ছে না। এমন সম্বন্ধ আসা ভাগ্যের ব্যাপার। মেয়েটাকে কিছুতেই বুঝানো যাচ্ছে না। কাল খুব কষ্টে জিসানদের সামনে মেয়েটাকে বসিয়েছি। কেঁদে কেটে অবস্থা খারাপ করে ফেলেছে। আজ ও কাঁদছে, সারাক্ষণই কাঁদছে। তোমরা একটু মেয়েটাকে বুঝাও তো। তোমরা বুঝালে হয়তো বুঝবে। চাঁদনি আর জায়মা ফতাফত বসা থেকে উঠে দুতলায় উঠে লাবিবার রুমের দরজা ধাকাচ্ছে আর বলছে, এই লাবু, দরজা খোল। লাবিবা ফ্লোরে বসে হাঁটু ভাঁজ করে কাঁদছিল। চাঁদনি আর জায়মার ভয়েস শুনে সে দৌড়ে গিয়ে মলিন হেসে দরজা খুলে দিল। চাঁদনি আর জায়মা লাবিবাকে জড়িয়ে ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলল, ফোন অফ করে রেখেছিস কেন? এত কিছু হয়ে গেল, আমাদের একটু জানালিও না। লাবিবা কাঁদতে কাঁদতে বলল, কালকের ব্যাপারটা নিয়ে আমি নিজেই শকড। আমি আমার দুঃস্বপ্নে ও ভাবতে পারিনি জিসান স্যার ডিরেক্টলি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। আমি এই বিয়েতে রাজি না। আমি জিসান স্যারকে কিছুতেই মেনে নিতে পারবো না। আমি শুধু আয়মন ভাইয়াকে ভালোবাসি আর উনাকেই স্বামী হিসেবে চাই। চাঁদনি কাদো কাদো কণ্ঠে লাবিবার মাথায় হাত বুলিয়ে বলল, তুই চিন্তা করিস না লাবু,
আমি থাকতে জিসান স্যারের সাথে তোর বিয়ে হবে না। আমার আয়মন ভাইয়ার সাথেই তোর বিয়ে হবে। আয়মন ভাইয়া তো আমাকে ভালোই বাসে না, আমাকে একটুও দেখতে পারে না, সব সময় আমার সাথে রুড বিহেভ করে, আমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করে। এইবারের খেলায় আয়ু তোর পিছে পিছে ঘুরবে। এমন শিক্ষা দেব না আয়ুকে, দেখবি কেমন লাবু লাবু করে। তুই নিশ্চিন্তে থাক, এনগেজমেন্টের দিন জমবে মজা। আয়মন নিজ থেকে জিসান স্যারের সাথে তোর এনগেজমেন্ট ভাঙ্গবে। জিসানের জায়গায় আয়ু তোকে এনগেজমেন্ট রিং পরাবে। লাবিবা কান্না থামিয়ে মৃদু হেসে বলল, সত্যি বলছিস চাঁদ? আয়মন সত্যি সত্যি আমাকে মেনে নিবে? চাঁদনি লাবিবার গাল টেনে বলল, হুম সত্যি বলছি। এমনকি আয়ু ও তোকে সত্যি সত্যি মেনে নিবে। অপেক্ষা শুধু সময়ের। তবে কিছুদিনের জন্য তোকে খানিক অভিনয় করতে হবে, আয়ুর থেকে দূরে দূরে থাকতে হবে, আয়ুকে টোটালি ইগনোর করতে হবে। বল পারবি? লাবিবা মলিন হাসি দিয়ে বলল, খুব পারব। গুড। আমি বরং বাড়ি গিয়ে আয়ুর কানে বিষ ঢালি, আয়ুকে জেলাস ফিল করাতে হবে। অনেক কাজ জমে আছে। তুই এক কাজ কর, তোর ফোনটা অন করে দে, আমি কল দিলই রিসিভ করবি। আমি ওই পাশ থেকে যা যা বলবো তুই সবগুলোর ঠিকঠাক ওর দিবি। আবার কান্না করিস না, হেসে হেসে কথা বলবি। চাইলে লাজুক ভঙ্গিতেও বলতে পারিস। কথাগুলো বলেই চাঁদনি জায়মার হাত ধরে রুম থেকে বের হয়ে গেল। নিচে নামতেই মিসেস হাফসা এক গাল হেসে বলল, পেরেছ তো মেয়েটাকে রাজি করাতে? চাঁদনি এক গাল হেসে বলল, হুম আন্টি পেরেছি। আপনি বরং এনগেজমেন্টের ডেটটা ফিক্সড করে ফেলুন। তোমরা যে আমার কত বড় উপকার করলে ঠিক বুঝাতে পারবো না। আমি খুব খুশি হয়েছি মা। আমি এখনই জিসানদের বাড়িতে কল করে এনগেজমেন্টের ডেটটা ফিক্সড করে নিচ্ছি। কথাগুলো বলেই মিসেস হাফসা সোফার উপর থেকে ফোনটা তুলে নিয়ে খিলখিল করে হেসে জিসানদের বাড়িতে ফোন করে কথাবার্তা বলতে ব্যস্ত হয়ে পড়ল। এই সুযোগে চাঁদনি আর জায়মা দ্রুত পায়ে হেঁটে বাড়ি থেকে বের হয়ে আয়মনদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। দুজনই জীবন দিয়ে দৌড়াচ্ছে আর খিলখিল করে হাসছে। জায়মা কিছুটা হাঁফাতে হাঁফাতে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, আই থিঙ্ক আয়মন ভাইয়া এখন বাড়িতে নেই। খালি বাড়িতে গিয়ে কি করব? আয়মন ভাইয়া নেই তো কি হয়েছে? ফুফু আম্মু তো আছে। মানে কি? তুই ডিরেক্টলি ফুফুর কাছে বিয়ের প্রস্তাব দিবি? হুম দিব। ছোট বলে কি বিয়ের ঘটকালি ও করতে পারবো না? ফুফু আম্মা যদি না মানে? মানবে মানবে। চাঁদ যেই কাজে নামে সেই কাজটা সাকসেসফুল করেই ছাড়ে। ওকে দেখা যাবে শেষ পর্যন্ত কি হয়। বেশি পটর পটর না করে দৌড়া। খুব দ্রুত পৌঁছাতে হবে, না হয় আয়মন বাড়ি এসে হাজির হয়ে যাবে। ফুফু আম্মুকে খোলসা করে কিছু বলা যাবে না। জায়মা আর কথা না বাড়িয়ে চাঁদনির পিছু পিছু দৌড়াচ্ছে। দুজনই দৌড়াতে দৌড়াতে হাঁফিয়ে উঠছে। অন্যদিকে মাহিন আর মিহা ওদের ফ্ল্যাট থেকে বের হয়ে রিকশা খুঁজছে। দুজনই আজ মিহার এক ফ্রেন্ডের বাড়িতে যাবে। তাড়াতাড়ি সেজে গুজে ওরা দুজন রিকশার জন্য ওয়েট করছে। নূর আর আয়মন প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টের জন্য রকমারি ফুল আর ঝাড়বাতির অর্ডার করার জন্য শপিং মলের দিকে যাচ্ছে। মিহা আর মাহিনদের ফ্ল্যাট ক্রস করেই শপিং মল যেতে হয়। তাই ওরা বাইকটা মাহিনদের ফ্ল্যাটের গলিতে ঘুরিয়ে নিল। আয়মন ওর বাইক নেয়নি।
নূরের বাইক করেই ওরা দুজন শপিং মলের দিকে যাচ্ছে। নূর ড্রাইভ করছে আর চাঁদনির কথা ভাবছে। আশেপাশে ওর খেয়াল নেই। আয়মন পিছনের সিটে বসে এইদিক সেদিকে তাকাচ্ছে। মাহিনদের ফ্ল্যাটের কাছে আসতেই হুট করে আয়মন বাইক থেকে রাস্তার সাইডে পড়ে চোখ দুটো বড় বড় করে জোরে চেঁচিয়ে বলছে, নুনুনুনুর, তুই উইখানে গেলি কিভাবে? আয়মনের আওয়াজ শুনে নূর তাড়াতাড়ি বাইকের পিছনে তাকিয়ে দেখল আয়মন বাইকে নেই। নূর একটা শুকনো ঢোক গিলে রাস্তার সাইডে চিত হয়ে পড়ে থাকা আয়মনকে দেখে মাথায় হাত দিয়ে জোরে চেঁচিয়ে বলল, আয়ু, আমি এখানে। তুই বাইক থেকে পড়লি কিভাবে? ওইদিকে মিহা আর মাহিন বেকুব হয়ে আয়মনের দিকে তাকিয়ে আছে। আয়মন এখনো চোখ দুটো বড় বড় করে মাহিনের দিকে তাকিয়ে আছে। নূর বাইক থেকে নেমে দৌড়ে এসে আয়মনকে ধরল। আয়মন এবার নূরের দিকে তাকাল। নূরের থেকে চোখ সরিয়ে আয়মন আবার মাহিনের দিকে তাকাল। সাথে সাথেই আয়মন সেন্সলেস হয়ে নূরের বুকে লুটিয়ে পড়ল। আয়মনের এই অবস্থা দেখে মাহিন আর মিহা দৌড়ে রাস্তার সাইডে চলে এলো। নূর এবার বুঝতে পারল আয়মন কেন বাইক থেকে পড়ে সেন্সলেস হয়ে গেছে। মাহিন কিছুটা পেরেশান হয়ে যেই না আয়মনকে ধরতে যাবে অমনি নূর চোয়াল শক্ত করে মাহিনকে উদ্দেশ্য করে বলল, এই তুমি আমার ফ্রেন্ডের গায়ে একদম হাত দিবে না। তোমার মতো জঙ্গলি ভূতকে দেখে আমার ফ্রেন্ড সেন্সলেস হয়ে গেছে। সো ডোন্ট টাচ মাই ফ্রেন্ড। মাহিন নূরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নূর আয়মনকে রাস্তায় শুইয়ে দিয়ে হন্তদন্ত হয়ে ছুটল রাস্তার পাশের মুদি দোকানে। দোকান থেকে একটা পানির বোতল এনে নূর আয়মনের চোখে মুখে ছিটাতে লাগল। অনেকক্ষণ পানি ছিটানোর পর আয়মন পিটপিট করে চোখ খুলল। নূর আবার ধপ করে আয়মনের পাশে বসে পড়ল। মাহিন নূরের বিপরীত পাশে পায়ের উপর ভর দিয়ে বসে আয়মনকে দেখছে। মিহা ও মাহিনের পাশে বসে আছে। আয়মন চোখ খুলে ওর বাম পাশে তাকিয়ে নূরকে দেখল। নূরের থেকে চোখ সরিয়ে আবার সে ডান পাশে মাহিনের দিকে তাকাল। আয়মন আবার মাথায় হাত দিয়ে চোখ দুটো বন্ধ করে মিনমিন করে বলল, আমার মাথা পুরাই গেছে। সব খালি দুইটা দুইটা দেখছি। কথাগুলো বলেই আয়মন আবার সেন্সলেস হয়ে মাটির সাথে ফিট হয়ে গেল। আয়মনের অবস্থা দেখে নূর কপাল চাপড়াচ্ছে আর বলছে, ওই জঙ্গলি ভূতটার জন্য আজ আয়ুর এই অবস্থা। সবই আমার কপাল। মাহিন আর মিহা বেকুয়ো হয়ে ধপ করে মাটিতে বসে পড়ল। নূর বসা থেকে উঠে তেড়ে এসে মাহিনকে টানতে টানতে ওর মুখোমুখি দাঁড় করিয়ে বলল, আপনি এখান থেকে যান বলছি। আয়ু আবার আপনাকে দেখলে সেন্সলেস হয়ে যাবে। আমি চাই না আয়ু আবার তৃতীয়বার সেন্সলেস হোক। সো প্লিজ গো নাও। হুট করে মাহিন নূরকে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলল, এত রাগ ভালো না নূর। রাগটা একটু কমিয়ে দাও। তুমি যদি এভাবে আমাকে টানা হেছড়া না করে সুন্দর করে বুঝিয়ে বলতে তাহলে নিশ্চয়ই আমি এখান থেকে চলে যেতাম। আমি কখনো চাইব না আমার জন্য তোমার ফ্রেন্ডের কোনো ক্ষতি হোক। কথাগুলো বলেই মাহিন নূরকে ছেড়ে মিহার হাত ধরে একটা খালি রিকশায় উঠে গেল। নূর মাহিনের যাওয়ার পথে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে আর বিড়বিড় করে বলছে, লোকটাকে জড়িয়ে ধরে কেমন একটা শান্তি ফিল হচ্ছে। মনে হচ্ছে সে আমার অতি আপন কেউ। যেমনটা আমি নীর ভাইয়াকে জড়িয়ে ধরে ফিল করি ঠিক তদ্রূপ এই ছেলেটাকে জড়িয়ে ধরে ফিল করছি। কথাগুলো বলেই নূর দৌড়ে আয়মনের কাছে ছুটে গেল। আয়মন এখনো সেন্সলেস হয়ে পড়ে আছে। নূর আবার আয়মনের চোখে মুখে পানি ছিটাতে লাগল। আয়মন পিটপিট করে চোখ খুলে নূরের দিকে তাকাল। নূর কাদো কাদো মুখ করে আয়মনকে ঝাঁকিয়ে বলল,
দয়া করে আর সেন্সলেস হোস না ভাই প্লিজ। নূরের কথা শুনে আয়মন দিশাহারা হয়ে বসা থেকে উঠে সোজা নূরের বাইকের পিছনের সিটে বসে পড়ল। নূর আর দেরি না করে বাইকে উঠে বাইক স্টার্ট করে দিল। ওইদিকে মাহিন ও ঠিক নূরের মতোই রিকশায় বসে মনে মনে বিড়বিড় করে বলছে। নূর ছেলেটা রাগী হলে ও খুব অমায়িক। ছেলেটাকে জড়িয়ে ধরে বুকের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি ফিল করছি। ছেলেটা আমার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন জানি না কেন ছেলেটার সাথে আমি রাগ দেখাতে পারি না। উল্টো মায়া হয়, মনে হয় আমার আপন কেউ। হাজার অন্যায় করলে ও সে আমার আপনজন। মাহিনের এমন ভাবুক ভঙ্গি দেখে মিহা মাহিনকে হাতের কনুই দিয়ে পিঞ্চ মেরে বলল, কি হয়েছে? কি ভাবছ? তুমি কি নূরের ব্যবহারে কষ্ট পেয়েছ? মাহিন মলিন হেসে মিহাকে হাতের বন্ধনীতে জড়িয়ে ধরে বলল, নো ডিয়ার, নূরের ব্যবহারে আমি কোনো কষ্ট পাইনি। সে তো আমার ভাইয়ের মতো, কষ্ট পাওয়ার কি আছে বলো? মিহা মাহিনের শার্ট আঁকড়ে ধরে বলল, হুমে কদম ঠিক বলেছ। ওইদিকে চাঁদনি আর জায়মা দৌড়াতে দৌড়াতে আয়মনদের বাড়ির ভিতর ঢুকে সোজা ড্রয়িং রুমে চলে গেল। দুজনই হাফাতে হাফাতে ডাইনিং টেবিলে বসে ঢকঢক করে পানি গিলতে লাগল। আয়মনের আম্মু মিসেস নীলা কিচেনে রান্না করছে, তাই উনি চাঁদনি আর জায়মাকে দেখছে না। চাঁদনি পুরো রুমে চোখ বুলিয়ে মিসেস নীলাকে দেখতে না পেয়ে সোজা কিচেনে ঢুকে গেল। মিসেস নীলা কোমরে কাপড় গুজে খুব মনোযোগ দিয়ে রান্না করছে। চাঁদনি বাঁকা হেসে ধীর পায়ে হেঁটে পিছন থেকে মিসেস নীলাকে জড়িয়ে ধরল। মিসেস নীলা কিছুটা হকচকিয়ে পিছু ঘুরে দেখল চাঁদনি উনাকে জড়িয়ে রেখেছে। চাঁদনিকে দেখা মাই উনি এক গাল হেসে চাঁদনিকে সামনে এনে আহ্লাদি কণ্ঠে বলল, ওলে বাবালে, আমাদের চাঁদ রানী দেখছি আজ নিজে নিজে আমার বাড়িতে এসে উপস্থিত। সূর্য আজ কোনো দিকে উঠল? চাঁদনি মুখ ফুলিয়ে বলল, বারে, আমি বুঝি নিজে নিজে তোমাদের বাড়ি আসতে পারি না? কবে তুই নিজে নিজে এসেছিলি বলতো? সব সময় তো আইমন আর সাব্বির তোকে জোর করে নিয়ে আসে। চাঁদনি মুচকি হেসে মিসেস নীলার কাঁধে দুই হাত ঝুলিয়ে বলল, খুব জরুরি একটা দরকারে তোমার কাছে এসেছি ফুফু আম্মু। মিসেস নীলা এক ভ্রু উঁচু করে বলল, কি দরকার? চাঁদনি কিছুটা সিরিয়াস হয়ে বলল, আয়মন ভাইয়ার গার্লফ্রেন্ডের ব্যাপারে কথা বলতে এসেছি। মিসেস নীলা চোখ দুটো বড় বড় করে বলল, কি বললি তুই? গাগা গার্লফ্রেন্ড? চাঁদনি কিছুটা ঢং করে বলল, হ্যাঁ গো গার্লফ্রেন্ড। তোমার ছেলে আমার বেস্টু লাবুর সাথে রিলেশনে আছে, প্রায় 2 বছর তো হবেই। মিসেস নীলা শুকনো ঢোক গিলে বলল, কি বলছিস এসব তুই? আমার ছেলে এসব প্রেম ভালোবাসা করতে পারে না, আর করলে ও আমার কাছে অন্তত শেয়ার করত। চাঁদনি কপাল চাপড়াতে চাপড়াতে বলল, ছ্যা ছ্যা কি লজ্জা, কি লজ্জা! ছেলে প্রেম ভালোবাসা করলে তার মায়ের কাছে জানাবে নাকি? জানাবে তার ভাইয়ের কাছে, ফ্রেন্ডের কাছে নয়তো বোনের কাছে। মা, বাপের কাছে জানাবে কেন শুনি? মিসেস নীলা তোবদা লেগে দাঁড়িয়ে আছে। চাঁদনি কাদো কাদো মুখ করে মিসেস নীলার কাঁধে হাত রেখে বলল, জানো তো ফুফু আম্মু তোমার ছেলে কি করেছে? মিসেস নীলা অসহায়ের মতো মুখ করে বলল, কি করেছে? চাঁদনি ন্যাকা ন্যাকা কান্না করে বলল, তোমার ছেলে আমার বেস্টুকে ছ্যাঁকা দিয়েছে। লাবু এখন পাগল প্রায়। হুদাই হাসে, হুদাই কান্দে।
মিসেস নীলা মাথায় হাত দিয়ে বলল, কি বলছিস এসব তুই? সব সত্যি বলছি ফুফু আম্মা। তুমি পারলে আমার বেস্টুর সাথে কথা বলে দেখতে পারো। আমি এই মায় ওকে দেখে এসেছি। বেচারি আমাকেই ভালো করে চিনতে পারছে না। আবোল তাবলো বকছে। খালি বলছে, বিয়ে করমু আয়মনকে বিয়ে করমু। শেষের জায়গাটা একদম মিনমিন করে বলে। তোমার ছেলের নামটা জোরে উচ্চারণ করতে পারে না। অন্তরে নাকি খুব লাগে তাই। লাবুর এই বিয়ে করমু কথা শুনে লাবুর আম্মু অন্য জায়গায় লাবুর বিয়ে ফিক্সড করে ফেলেছে। শীতকাল তো, ভেবেছে মেয়েকে বিয়ে রোগ ধরছে। সপ্তাহ খানিক পর ওর এনগেজমেন্ট। এখন তোমার হাতে সব নির্ভর করছে। তোমার ছেলেকে তুমি বুঝাও, লাবুকে যেন মেনে নেয়। না হয় এবারের খেলায় আমার বেস্টুটা মরেই যাবে। হায় হায় গো, এ কি হলো? আমার ভোলাভালা ছেলেটা কি না শেষ পর্যন্ত প্রেম ভালোবাসা করে আবার বিচ্ছেদও করে নিল। সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আজ বাড়িতে এসে নিক আয়ু ঠেং ভেঙ্গে লুলা করে দিব। পাই পাই সবকিছুর হিসেব নিব। চাঁদনি শুকনো ঢোক গিলে মনে মনে বিড়বিড় করে বলল, না না, এ তো হতে দেওয়া যাবে না। কিছুতেই আয়ুর কানে আমার এসব উদ্ভট কথাবার্তা তোলা যাবে না। আয়ু না হয় আরও ফায়ার হয়ে আমার আর লাবুর 12টা বাজাবে। ফুফু আম্মুকে কিছুতেই মুখ খুলতে দেওয়া যাবে না। জলদি কিছু একটা করতে হবে। চাঁদনি কিছুক্ষণ ভাবনা চিন্তা করে গলাটা ঝাঁকিয়ে মলিন হেসে বলল, এই না না ফুফু আম্মু, তুমি কিছু বলতে যেও না আয়ুকে। আর আমার ব্যাপারে তো একদমই না। তোসাকে এসব সত্যি সত্যি কথা বলার অপরাধে আয়ু আমাকে খুব মারবে প্লাস বকবে। প্লিজ তুমি এই অন্যথটা করো না। তাহলে কি করতে হবে তুইই বলে দে। আমি যা বলবো তুমি শুনবে তো? শুনব। একটা মেয়ের এত বড় সর্বনাশ সত্যি মেনে নেওয়া যায় না। আমার ছেলে ভুল করেছে। আমি অন্তত ভুল করতে চাই না। চাঁদনি চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে উঠল, লাবুকে তোমার ঘরের বউ করে আনতে হবে। মিসেস নীলা চোখ দুটো বড় বড় করে বলল, কি? চাঁদনি চোখ খুলে মিনতির সুরে মিসেস নীলার হাতে হাত রেখে বলল, প্লিজ ফুফু আম্মু, তুমি আমার বেস্টুকে বাঁচাও। মেয়েটা অসম্ভব রকমের ভালো। যেমন সুন্দরী, তেমনি গুণী। আয়মন ভাইয়াকে সে প্রচণ্ড রকম ভালোবাসে। তুমি পুরো পৃথিবী ঘুটে ফেললে ও লাবুর মতো মেয়ে খুঁজে পাবে না। প্লিজ ফুফু আম্মু রাজি হয়ে যাও না। আমি না হয় রাজি হলাম, বাট আয়ু যদি না মানে? এর জন্য ও একটা প্ল্যান আছে। আমি সব ভেবে রেখেছি। তুমি শুধু আমার প্ল্যান মাফিক কাজ করবে। বলো রাজি? আমি জানি আমাদের চাঁদ রানী কখনো খারাপ সিদ্ধান্ত নিতে পারে না। নিশ্চয়ই যা করবে আয়ুর ভালোর জন্য করবে। আমি রাজি চাঁদমা। তুই শুধু বল কি করতে হবে। চাঁদনি এক গাল হেসে মিসেস নীলাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ ফুফু আম্মু। আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখব। যাই করব আয়ুর ভালোর জন্য করব। কোজ আয়ু আমার রক্তের ভাইয়ের চেয়েও বেশি। মিসেস নীলা মলিন হেসে চাঁদনির মাথায় হাত বুলিয়ে বলল, বল মা তোর প্ল্যানটা কি? আয়ু যখন বাড়িতে আসবে তখন তুমি ইচ্ছে করে রাগ দেখাবে, তেজ ঝাল করবে। আয়ুর সাথে কথা বলবে না, ইগনোর করবে, খাবার ও বেড়ে দিবে না। যখন আয়ু তোমাকে জিজ্ঞেস করবে তুমি এমন করছো কেন, তখন তুমি কাঁদো কাঁদো হয়ে বলবে, উপযুক্ত ছেলে বাড়িতে বসে বসে মায়ের হাতে কাজ করাই।
পুরো বাড়ির সব কাজ আমার একার হাতে সামলাতে হয়। নূর থেকে শুরু করে হিমেল পর্যন্ত বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছে। মাঝখান থেকে আমার ছেলে বেলেল্লাপানা করে বেড়ায়। সবই আমার কপাল। আমি এই বাড়ির মেইড, সার্ভেন্ট। আমার কাজই শুধু মুনি দেওয়া। আমার কপালে সুখ নামের ওয়ার্ডটা নেই। কথাগুলো বলবে আর কপাল চাপড়াবে। আয়ু নিশ্চয়ই বুঝে যাবে তুমি বিয়ে করার কথা বলছ। দেখবে তখন আয়ু কি বলে। অবশ্য জানি প্রাথমিকভাবে আয়ু রাজি হবে না। খুব জোর জবরদস্তি করে আয়ুকে রাজি করাতে হবে। তুমি অবশ্যই তোমার ছেলেকে মানাতে পারবে। মিসেস নীলা কপাল কুঁচকে বলল। ধর আমার চাপে পড়ে রাজি হলো তখন কি করব? লাবুকে দেখতে যাবে। তুমি, ফুফা আর আয়ু মিলে লাবিবাকে দেখতে যাবে। লাবিবার ফ্যামিলি তো বিয়ে ফিক্সড করে ফেলেছে, আমাদের প্রস্তাব কি ওরা রাখবে? সেই দায়িত্ব আমার। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার দায়িত্ব কেবল আয়ুকে বুঝিয়ে শুনিয়ে লাবিবার বাড়ি অবধি যাওয়া। মিসেস নীলা মুচকি হেসে মাথা নাড়াল। চাঁদনি বড় একটা হাই তুলে মিসেস নীলাকে উদ্দেশ্য করে বলল, আজকের মতো আমার কাজ এখানেই সমাপ্ত। বাকিটা তুমি দেখে নিবে। আমি বরং আজ আসি। কথাগুলো বলেই চাঁদনি যেই না সামনে কদমও বাড়াবে এর আগেই মিসেস নীলা চাঁদনির হাত ধরে বলল, জাম্বুকে নিয়ে এসেছিস, অবশ্যই লাঞ্চ করে যাবি। খাওয়া দাওয়া ছাড়া বাড়ি থেকে বের হতে দিব না। চাঁদনি বেশ বুঝে গেছে আজ লাঞ্চ করা ছাড়া উপায় নেই। তাই সে জায়মাকে নিয়ে সোজা ডাইনিং টেবিলে বসে গেল। মিসেস নীলা খুব খুশি হয়ে ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে চাঁদনি আর জায়মার প্লেটে খাবার বাড়তে লাগল। প্রায় ২০ মিনিট পর ওরা দুজন খেয়ে দিয়ে মিসেস নীলার থেকে বিদায় নিয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে চলে গেল। অন্যদিকে নূর আর আয়মন অসংখ্য ফুল নিয়ে শপিং মল থেকে বের হয়ে একটা লরি বুক করে নিল। ফুলগুলো লরিতে করে ভার্সিটি অবধি নিয়ে যাবে। আয়মনের ঘোর এখনো কাটেনি। সে এখনো ওই সময়ের দৃশ্যগুলো ভাবছে। নূর বাইকে বসতে গিয়ে আবার যেন কি মনে করে বাইক থেকে পা নামিয়ে সোজা শপিং মলের দোতলায় উঠে মেয়েদের শোরুমে চলে গেল। নূরের দৌড় ঝাঁপ দেখে আয়মন ও নূরের পিছু পিছু ছুটল। নূর মেয়েদের শোরুমে ঢুকেই কিছুটা হাঁফিয়ে একটা মেয়েকে উদ্দেশ্য করে বলল, ডার্ক ব্লু রঙের একটা শাড়ি দেখান, সাথে ম্যাচ করা অর্নামেন্টস আর চুড়ি। মেয়েটা মুচকি হেসে একটা ডার্ক ব্লু রঙের শাড়ি বের করে নূরকে দেখাল। শাড়িটায় ছোট ছোট পাথরের কাজ আছে। অনেকটা ভারী বটে। এতে বরং সুবিধেই হবে। শাড়িটা পরলে আর শরীরের কোনো অংশ দেখা যাবে না। নূর মুচকি হেসে মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, শাড়িটা প্যাক করে দিন। মেয়েটা শাড়িটা প্যাক করে ওনার পাশের শোরুম থেকে ডার্ক ব্লু রঙের অনেকগুলো অর্নামেন্টস আর কাচের চুড়ি এনে নূরের সামনে রাখল। নূর একটা অর্নামেন্টস আর চুড়ি চোজ করে প্যাক করিয়ে নিল। এরপর সবকিছুর বিল চুকিয়ে নূর ছেলেদের শোরুমে গেল। ছেলেদের শোরুমে গিয়ে নূর ডার্ক ব্লু রঙের 3টা পাঞ্জাবি নিল। 3টা পাঞ্জাবি একই ডিজাইনের। পাঞ্জাবিগুলোর বিল মিটিয়ে নূর আয়মনের হাত ধরে শপিং কমপ্লেক্স থেকে বের হয়ে সোজা বাইকে বসে গেল। আয়মন কিছুটা অবাক হয়ে নূরকে উদ্দেশ্য করে বলল, কি রে, এত ঘটা করে শাড়ি পাঞ্জাবি কিনলি, কাহিনী কি? শাড়ি আর অর্নামেন্টসগুলো হলো চাঁদ পাখির, বাকি 3টা পাঞ্জাবি হলো তোর, আমার আর হিমেলের। কাল বসন্ত উৎসব। সবার ড্রেস কোড এক। কাল পুরো ভার্সিটি নীল রঙে মাতবে। ধ্যাতো আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। সকাল থেকে যত সব উটকো জিনিস দেখছি। উটকো না রে সত্যি। রাতে বলবো।
আজ সারা রাত আমরা ছাদে আড্ডা দিব। একটুও ঘুমাবো না। রাতে ঘুমালেই ভোরে উঠতে পারবো না। প্রোগ্রাম তো 10টা থেকে, ভোরে উঠে কি করবি? প্রেয়সীর রাগ ভাঙ্গাবো কিভাবে? ভোরে হাঁটতে হাঁটতে সোজা চাঁদের রুমে গিয়ে হাজির হব। হাতে করে নিয়ে যাব নীল শাড়ি, অর্নামেন্টস, চুড়ি আর এক গুচ্ছে বনফুল। তখন চাঁদ পাখি আমার সাথে একদম রাগ করে থাকতে পারবে না। আমি নিজের হাতে কাল আমার প্রেয়সীকে সাজিয়ে দিব। আজ দিনটা একটু চাঁদ পাখিকে কষ্ট পেতে হবে। কাল থেকে সব ঠিক হয়ে যাবে। হাউ রোমান্টিক। সব ঠিক আছে, বাট কথা হলো বনফুল তো নিলি না? তুই আসলেই বেকুয়ো। এখন যদি ফুল নেই কাল সকাল অবধি তরতাজা থাকবে? উল্টে চুপসে যাবে। তাই রাত 12টার পর এসে ফুল কিনে নিয়ে যাব। ওকে ব্রো। তাই হবে। নূর আর আয়মন এভাবে কথা বলতে বলতে ভার্সিটি পৌঁছে গেল। লরি ভর্তি ফুল নিয়ে ওরা পুরো কলেজটা সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। সন্ধ্যা 6টা। নূর আর আয়মন খুব ক্লান্ত হয়ে ওদের বাড়ি ফিরছে। আয়মন ওর বাইক নিয়ে নিজের বাড়ির রাস্তায় মোড় নিল। সেইভাবে নূর ও তার বাড়ির রাস্তায় মোড় নিল। প্রায় 15 মিনিট পর আয়মন ওর বাড়ির গার্ডেনে বাইকটা পার্ক করে বাইকের চাবি নিয়ে হেলতে দুলতে বাড়ির ড্রয়িং রুমে ঢুকে শটান হয়ে সোফায় গা এলিয়ে দিল। আয়মন চোখজোড়া বন্ধ করে সামনের চুলগুলো টানছে আর চেঁচিয়ে বলছে, আম্মু, এক গ্লাস পানি দাও তো। সাথে সাথেই মিসেস নীলা তেরে এসে আয়মনের মুখোমুখি দাঁড়িয়ে বলল, এই তুই কি আমাকে ঘরের বউ পেয়েছিস? যখন তখন এসে বলবি আম্মু এটা দাও, আম্মু এইটা দাও। আম্মু আমার প্যান্ট শার্ট ধুয়ে দাও, আম্মু আমাকে খাবার বেড়ে দাও, আম্মু আমাকে পানি এনে দাও। আয়মন বেকুব হয়ে মিসেস নীলার দিকে তাকিয়ে আছে। আয়মনের অবাক চাহনি দেখে মিসেস নীলা আরও রেগে বলল, দূর হ আমার সামনে থেকে। পারলে নিজে নিয়ে পানি খা। আজ থেকে আমি তোর কোনো কাজ করে দেব না। নিজেরটা নিজে করে খাবি। বাড়ির মেইড সার্ভেন্টদের মতো অত খাটতে পারব না। আয়মন কিছুটা বিরক্ত হয়ে কপাল কুঁচকে বলল, বুঝলাম না, তুমি হঠাৎ এমন বিহেভ করছো কেন? আচমকা কি হলো তোমার? এর চেয়ে আরও খারাপ বিহেভ করব। আচমকা নিজের পজিশনটা রিয়েলাইজ করছি। সারাদিন মেইড সার্ভেন্টদের মতো খাটাখাটনি করছি। আমার ডানে ও কেউ নেই, বামে ও কেউ নেই। সব আমার একা করতে হয়। আমারও তো বয়স হচ্ছে। সেদিকে কারো খেয়াল আছে? আব্বু তো অনেক আগেই বলেছে বাড়িতে একজন মেইড সার্ভেন্ট রাখতে। তুমিই তো বারণ করে দিল। তখন তো বলেছিলে আমি একা একাই সব পারব। আমার মেইড সার্ভেন্ট চাই না। আমি একজন আপন মানুষ চাই, যে সবসময় আমার পাশাপাশি থেকে আমাকে হাতে হাতে সাহায্য করবে, আমার মেয়ের মতো থাকবে। আয়মন জিভ কেটে তাচ্ছিল্যের সুরে বলল, ছি ছি আম্মু, তুমি এই বয়সে মেয়ে চাইছ? আব্বু শুনলে কি ভাববে বলো তো? মিসেস নীলা কপাল চাপড়াতে চাপড়াতে বলল, হাঁস বললে বাঁশ বুঝে, বাঁশ বললে হাঁস বুঝে। ওহ আল্লাহ, কই যাব এই বলদ ছেলের যন্ত্রণায়। আয়মন গলা ঝাঁকিয়ে বলল, আমি আবার কি বলদামি করলাম? মিসেস নীলা মুখ বেঁকিয়ে বলল, না 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 না, তুমি তো কোনো বলদামিই করনি। তুমি হলা চালাকের ডিব্বা, তাই তো একটু বেশি বুঝো, অথচ মূল কথাটাই ধরতে পারো না। আম্মু প্লিজ আমাকে ক্লিয়ারলি বলো তুমি কি বলতে চাইছ? আমি তোমার কথার আগা মাথা কিছুই বুঝছি না। সব কিছু জট পাকিয়ে যাচ্ছে। তার উপর প্রচণ্ড খিদেও পেয়েছে।
বিয়ে করে বউ ঘরে আনো। আমার পক্ষে সম্ভব না তোদের বাপ ছেলেদের সেবা করা। আমারও একটা দেহ আছে। আমারও সেবা আর আরামের দরকার হয়। বউ ঘরে না আনা পর্যন্ত আমি কোনো কাজ করব না। হাত পা গুটিয়ে বসে থাকব। দয়া করে তখন আমাকে কিছু বলতে আসিস না। মিসেস নীলার কথা শুনে আয়মনের কাশি উঠে গেল। এক নাগারে কাশছে সে। মিসেস নীলা দৌড়ে গিয়ে ডাইনিং টেবিল থেকে এক গ্লাস পানি এনে আয়মনের মুখের সামনে ধরে বলল, তাড়াতাড়ি পানি খেয়ে কাশি থামা। তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আয়মন কাশছে আর মনে মনে বিড়বিড় করে বলছে, আল্লাহ প্লিজ আজকের জন্য আমার কাশি থামিও না। নিশ্চয়ই এখন বউ দেখার কথা বলবে। ওহ গড, আমি এখন বিয়ে করতে চাই না। মিসেস নীলা তেড়ে এসে আয়মনের মুখে পানির গ্লাসটা ধরে জোরে করে আয়মনকে পুরো এক গ্লাস পানি খাইয়ে দিল। আয়মন কোনো রকমে পানিগুলো গিলে মাথার পিছনে চাপড় মারছে আর মিসেস নীলাকে ক্রস করে বাড়ি থেকে পালানোর ফন্দি খুঁজছে। মিসেস নীলা ডাইনিং টেবিলে পানির গ্লাসটা রাখার জন্য সামনের কদম বাড়াচ্ছে আর মৃদু চিৎকার দিয়ে আয়মনকে উদ্দেশ্য করে বলছে, আগামী সপ্তাহে তোর জন্য মেয়ে দেখতে যাব। পছন্দ হলেই রিং পরিয়ে আসব। খবরদার, তুই যদি আমার সিদ্ধান্তের উপর একটা ওটু শব্দ করিস তাহলে তোর খবর আছে। মিসেস নীলা টেবিলের উপর গ্লাসটা রেখে যেই না সোফার দিকে তাকালো অমনি অস্থির দৃষ্টিতে এদিক সেদিকে তাকাতে ব্যস্ত হয়ে পড়ল। আয়মন কোথাও নেই। মিসেস নীলা চোখ মুখ লাল করে যেই না সদর দরজার কাছে গেল অমনি উনি দেখতে পেল আয়মন বাইক নিয়ে রাস্তায় বের হয়ে গেছে। মিসেস নীলা চোয়াল শক্ত করে কপাল চাপড়াচ্ছে আর বলছে, চলে গেল আমাকে ফাঁকি দিয়ে। আমার ছেলে ও আমার চেয়ে শেয়ানা। ব্যাপার না, এখন হয়তো পালিয়েছে, কিন্তু রাতে তো অবশ্যই ফিরবে। তখন জোর করে ঠিক রাজি করিয়ে নিব। আয়মন খুব স্পিডে বাইক ড্রাইভ করছে আর পেরেশান হয়ে বলছে, আল্লাহই জানে আম্মুর মাথায় বিয়ের ভূতটা কে ঢুকালো। এখনও তো মাস্টার্স পাশ করতে পারলাম না, এর আগেই বিয়ে? নো নো নো, ইটস ইম্পসিবল। আপাতত কয়েকটা দিন নূরদের বাড়িতে গা ঢাকা দিয়ে থাকতে হবে। আম্মুর মাথা থেকে যেদিন বিয়ের ভূত নামবে ওই দিন বাড়ি যাব। এর আগে না। আয়মন প্রাণপণে ছুটছে নূরের বাড়িতে। প্রায় 15 মিনিট পর আয়মন নূরের বাড়িতে পৌঁছে গেল। নূর ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। আয়মন হন্তদন্ত হয়ে ডাইনিং টেবিলে বসে ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল। আয়মনকে দেখে নূর ভাতের লোকমা মুখে দিয়ে চোখ দুটো বড় বড় করে রেখেছে। সাবরিনা আবরার নূরের পাশে দাঁড়িয়েছিল। উনি আয়মনকে দেখে একগাল হেসে বলল, আরে আয়ো বাবা, খুব ভালো সময়ে এসেছ। বসো বসো, খেতে বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আয়মন মাথা নাড়িয়ে সায় জানাল। এমনিতেই ওর দারুণ খিদে পেয়ে আছে, তার উপর ওভার দৌড়াদৌড়ি, তাই সে বারণ করল না। নূর এক ভ্রু উঁচু করে আয়মনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? এভাবে হাঁফাচ্ছিস কেন? পরে বলবো, আগে খেয়ে নেই। নূর আর কথা না বাড়িয়ে খাওয়া শুরু করল। আয়মন তো কবজি ডুবিয়ে খাচ্ছে। খিদের তাড়নায় সে রাক্ষসের মতো গোপাগপ খেয়ে যাচ্ছে। প্রায় আধ ঘন্টা পর আয়মন আর নূর খেয়ে দিয়ে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। দুজনের চোখই আকাশপানে। হুট করে আয়মন কিছুটা আনমনা হয়ে নূরকে উদ্দেশ্য করে বলল, আম্মু বিয়ের জন্য চাপ দিচ্ছে, তাই পালিয়ে এসেছি এই বাড়িতে। নূর আকাশের দিকে তাকিয়ে কিছুটা ভাবুক ভঙ্গিতে বলল, ভালোই তো করে নে। আমি আর হিমেল ও তো করে নিলাম, তুই কেন বাদ থাকবি? আমি কাউকে ভালোবেসে বিয়ে করতে চাই।
লাবিবা তো আছেই। আমি লাবিবাকে ভালোবাসি না। নূর আকাশের থেকে চোখ ফিরিয়ে কিছুটা সিরিয়াস হয়ে আয়মনের দিকে তাকিয়ে বলল, আগে বল ভালোবাসা বলতে তুই কি বুঝিস? বুঝি না বলেই তো কাউকে ভালোবাসতে পারছি না। ওকে আমি তোকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। ধর তুই তালিয়া বাজাতে চাস, তাহলে কি লাগবে? অবশ্যই দুটো হাত লাগবে। নিশ্চয়ই এক হাতে তালিয়া বাজাতে পারবি না, দু হাতের মিলনে তালিয়া বাজাতে হবে। ভালোবাসা হলো একটা তালিয়ার মতো, যেখানে দুজনের সম্মতি লাগে, ভালোবেসে দুজনের কাছে আসে। দুটো হাতের মিলনে একটা আওয়াজ বা তরঙ্গের সৃষ্টি হয়। তালিয়ার তরঙ্গের মতো দুজনের বুকের ভিতরও একটা ধুকপুক শব্দের সৃষ্টি হয়। দুজন দুজনের কাছ থেকে দূরের গেলেই শব্দটা হারিয়ে যায়। ভালোবাসা হলো একটা লং প্রসেস। ধর তোর সমুদ্র দেখতে মন চাইছে, তাহলে তোকে প্রথমে কি করতে হবে? অবশ্যই আগে ভালো একটা প্লেস ঠিক করতে হবে। কোনো জায়গার সমুদ্রটা বেশি সুন্দর আর নীল দেখতে সেটা তোকে আগে জেনে নিতে হবে। বিভিন্ন মাধ্যমে সেই জায়গাটা সিলেক্ট করতে হবে। এরপর তুই বাইকে করে সেই জায়গায় যাবি। পথের দূরত্বটা কম বা বেশিও হতে পারে। অনেক ধকল সহ্য করে তোকে সেই কাঙ্ক্ষিত জায়গাটায় যেতে হবে। যখন সমুদ্রের পাড়ে পা মেলে বসে সমুদ্রের নীল পানিগুলোকে দেখে তৃপ্তি পাবি, তখন আস্তে করে তোর এতক্ষণের ধকলগুলো মিয়ে যাবে। মুগ্ধতায় চোখ দুটো ভরে উঠবে। ভালোবাসা এমনই এক তৃপ্তি আর মৃগ্ধতার জায়গা, একটা সুদীর্ঘ পথ বা জার্নি, যাকে বলে লং প্রসেস। নূর কথাগুলো বলেই মৃদু হেসে আকাশের চাঁদের দিকে তাকালো। হয়তো মানব চাঁদের উপস্থিতি অনুভব করছে। আয়মন নূরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে ভাবছে, আমি জানি নূর, তুই চাঁদকে এতটাই ভালোবাসিস যতটা এতক্ষণ ধরে বিশ্লেষণ করছিলি। হয়তো মুখে বলতে পারছিস না, তবে খুব জলদি বলবি। রাত 12টা। চাঁদনি এতক্ষণ পুরো বাড়ি ঘুরে ঘুরে গানের প্র্যাকটিস করে বিছানায় গা এলিয়েছে। চোখ বুঝার সাথে সাথেই সে চোখ বুজে ঘুমের দেশে পা বাড়িয়েছে। অন্যদিকে নূর আর আয়মন বাইক নিয়ে ছুটছে ফুল দোকানের উদ্দেশ্যে। কাল চাঁদনির জন্য বড়সড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। আয়মন বাইকের পিছনে হাত দিয়ে নূরকে উদ্দেশ্য করে বলল, বললি না তো ওই ছেলেটার কথা? আজ সকালে যাকে দেখলাম, আমি ও চিনি না। 2 দিন আগে হুট করে উদয় হল। আমেরিকা থেকে এসেছে ছেলেটা। কায়রার কাজিন মিহা আপুর বয়ফ্রেন্ড। দেখেছিস, হুবহু আমার মতো দেখতে। আমি তো প্রথম দিন দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। অলরেডি ভূত ভাবতে শুরু করেছিলাম। চাঁদ জানে এই ব্যাপারে? জানে। ইনফেক্ট ওই ছেলের তো চাঁদ পাখির সাথে গলায় গলায় ভাব। দেখলেই মাহিন ভাইয়া বলে হামলে পড়ে। আয়মন কিছু একটা ভাবছে আর মনে মনে বিড়বিড় করে বলছে, চাঁদের সাথে এই ব্যাপারে কথা বলতে হবে। এই সব কিছুর মাঝেই একটা রহস্য গন্ধ পাচ্ছি। এতটা মিল, ব্যাপারটা খুব ভাবাচ্ছে। আয়মন টোটালি চুপ হয়ে গেছে। একটা টু শব্দ ও করেনি। নূর ও কথা বলেনি। এভাবে নিস্তব্ধতায় কেটে যায় প্রায় 20 মিনিট। 20 মিনিট পর ওরা ফুল দোকানের সামনে পৌঁছে যায়। 5-6টা দোকান থেকে খোলা আছে মাই একটা দোকান। নূর আর আয়মন বাইক থেকে নেমে দোকানটাতে ঢুকে পড়ল। দোকানে ঢুকা মাই নূর দোকানিকে উদ্দেশ্য করে বলল, ভাইপুরো একগুচ্ছ বনফুল আটি বেঁধে দিন। ফুলগুলো যেন তাজা তাজা হয়, কাল সকাল অবধি যেন ফ্রেশ থাকে। দোকানদার মৃদু হেসে উনার কাজে ব্যস্ত হয়ে পড়ল।
প্রায় 10 মিনিট পর দোকানদার উনার কাজ সেরে একগুচ্ছ বনফুল নূরের হাতে তুলে দেয়। দোকানদার হেসে হেসে নূরকে উদ্দেশ্য করে বলল, বনফুল কিন্তু খুব রেয়ার, সচরাচর পাওয়া যায় না। একটু আগেই ফুলগুলো ঢাকা থেকে এসেছে। আপনার ভাগ্য ভালো বলে পেয়ে গেলেন। নূর মৃদু হেসে পকেট থেকে টাকা বের করে দোকানির হাতে ধরিয়ে দিয়ে আয়মনকে নিয়ে বাইকে উঠে যায়। নূর বেশ চাঙ্গা মুড নিয়ে ড্রাইভ করছে। ফুলগুলো আয়মনের হাতে। নূর এখন থেকেই চাঁদনিকে নানা রকম জল্পনা কল্পনায় সাজাচ্ছে। প্রায় 15 মিনিট পর ওরা বাড়ি পৌঁছে নিজেদের রুমে চলে যায়। দুজনই বিছানায় শটান হয়ে শুয়ে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এভাবেই সারা রাত কেটে যায়। আয়মন ভোর 4টায় ঘুমিয়ে পড়ে। নূর চেয়েও ঘুমায়নি। সারা রাত সজাগ ছিল সে। পরের দিন সকাল 7টা। নূর বারান্দার ইজি চেয়ার থেকে উঠে বড় একটা হাই তুলে নীল পাঞ্জাবিটা নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। প্রায় 15 মিনিট পর নূর শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়। পাঞ্জাবির বাটন লাগাতে লাগাতে সে আয়নার সামনে দাঁড়াল। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। নূর চোখ তুলে আয়নার দিকে তাকাল। মুখে একটা মুচকি হাসি ঝুলিয়ে নূর চুলগুলো টাওয়াল দিয়ে মুছে সাথে সাথেই চুলটা স্পাইক করে নিল। হাতে ব্ল্যাক ঘড়ি ঝুলিয়ে নূর আয়নার দিকে ভালো করে তাকিয়ে দেখল ওর খোঁচা খোঁচা দাড়িগুলো অনেকটা বড় হয়ে উঠেছে। দাড়িগুলো সামান্য বড় হওয়াতে নূরের ফেসের সৌন্দর্যটা যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে। নূর দাড়িগুলোতে হাত দিয়ে মনে মনে বিড়বিড় করে বলল, চাঁদ পাখি দাড়িগুলো আমি কাটব না, রেখে দিব। তুমি যা বলবে তাই হবে। তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটা কথা আমি রাখব। কারণ তুমিটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। কথাগুলো বলেই নূর নিজেকে শেষবারের মতো আয়নায় দেখে হাতে শাড়ি, অর্নামেন্টস আর বনফুল নিয়ে বাড়ি থেকে বের হয়ে সোজা বাইকে উঠে গেল। ঘড়িতে বাজে সকাল 7:30। চাঁদনিদের বাড়ি যেতে যেতে 8টা তো বাজবেই। অন্যদিকে চাঁদনি কাঁথার নিচে ঢুকে খুব আরামে ঘুমুচ্ছে। সোহানি কিছুক্ষণ আগে ডেকে গেছে চাঁদনিকে, কিন্তু চাঁদনির উঠার সাথে নাম নেই। জায়মা আর লাবিবা সেই কখন থেকে চাঁদনিকে কল করে যাচ্ছে। চাঁদনি ওদের বলে রেখেছিল রেডি হওয়ার আগে যেন ওরা চাঁদনিকে কল দেয়। তাই ওরা কলের পর কল দিয়েই যাচ্ছে। চাঁদনি কলগুলো কাটছে আর ঘুমুচ্ছে। এক পর্যায়ে চাঁদনি বিরক্ত হয়ে ফোনটাই বন্ধ করে দিল। প্রায় 20 মিনিট পর নূর চাঁদনিদের বাড়ি পৌঁছে গার্ডেনে বাইকটা পার্ক করে শপিং ব্যাগগুলো নিয়ে সোজা ড্রয়িং রুমে ঢুকে গেল। ড্রয়িং রুমটা পুরো ফাঁকা। নূর কিচেনে উকি মেরে দেখল সোহানি আর সামিয়া আহমেদ নাস্তা তৈরি করছে। চাঁদনি কোথাও নেই। নূর পিছন থেকে মিসেস সামিয়াকে ডেকে বলল, খালামনি চাঁদ পাখি কোথায়? মিসেস সামিয়া কিছু বলার আগেই সোহানি ব্যঙ্গ করে বলল, তোমার বউ ঘুমায়। 101টা ডাক দিয়ে এসেছি। লাবিবা আর জায়মা ও হয়তো কল করতে করতে ক্লান্ত হয়ে গেছে। হুট করেই সোহানি এক ভ্রু উঁচু করে বেলুন ঘুরাতে ঘুরাতে নূরকে উদ্দেশ্য করে বলল, এত সাজ কিসের জন্য? আর হাতে করে কি এনেছিস? নূর কিছুটা লজ্জা পেয়ে পিছনের চুলগুলো টেনে বলল, তোমার জেনে কাজ নেই, তুমি তোমার কাজ করো। আমি চাঁদ পাখির রুমে যাচ্ছি। কথাগুলো বলে নূর পিছু ফিরে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে সোজা চাঁদনির রুমে ঢুকে গেল। চাঁদনি পুরো শরীরে কাঁথা জড়িয়ে ঘুমিয়ে আছে। মুখটা পর্যন্ত কাঁথা দিয়ে ঢেকে রেখেছে।
নূর মৃদু হেসে শপিং ব্যাগগুলো খাটের এক প্রান্তে রেখে চাঁদনির পাশে বসে চাঁদনির মুখ থেকে কাঁথাটা টান দিয়ে সরিয়ে নিল। সাথে সাথেই চাঁদনির শুভ্র মুখটা নূরের চোখে স্পষ্ট হল। নূর একদৃষ্টিতে চাঁদনির দিকে তাকিয়ে আছে। চাঁদনি ঠোঁট উল্টে ঘুমিয়ে আছে। চোখে মুখে চুল লেগে আছে। নূর একটু ঝুঁকে চাঁদনির মুখের কাছাকাছি চলে গেল। চাঁদনির প্রতিটা নিঃশ্বাসের শব্দ নূরের কানে গিটারের স্ট্রিং এর মতো বাজছে। নূর এবার ফু দিয়ে চাঁদনির মুখে লেগে থাকা চুলগুলো সরিয়ে দিল। বাতাসের অনুভব পেয়ে চাঁদনি চোখ মুখ কুঁচকে রেখেছে। এরপরে ও সে চোখ খুলেছে না। চাঁদনি কিছুটা বিরক্ত হয়ে কাঁথাটা আবার টেনে মুখটা ঢেকে নিল। নূর মুচকি হেসে কাঁথাটা আবার চাঁদনির মুখ থেকে সরিয়ে নিল। চাঁদনি আবারও নাক মুখ কুঁচকে কাঁথাটা মুখে জড়িয়ে নিল। নূর আবারও কাঁথাটা সরিয়ে দিল। পরপর 3 বার এমন হওয়ার পর চাঁদনি চোখ না খুলেই কাদো কাদো মুখ করে বিড়বিড় করে বলল, প্লিজ আপনি বিরক্ত করিস না, ঘুমোতে দে। নূর চাঁদনির দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থেকে হুট করে চাঁদনির ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। চাঁদনি চরম অবাক হয়ে এবার চোখ খুলে তাকাল। পিটপিট চোখে চাঁদনি ওর ঠোঁটের দিকে নজর দিতেই নূরকে দেখতে পেল। চোখ বড় বড় করে চাঁদনি নূরের দিকে তাকিয়ে আছে। চাঁদনি এবার ধস্তাধস্তি শুরু করেছে। নূর ব্যাপারটা আঁচ করতে পেরে চাঁদনির ঠোঁট জোড়া আরো টাইট করে আঁকড়ে ধরল। চাঁদনি নূরকে সরানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে কিন্তু পারছে না। প্রায় 10 মিনিট পর নূর চাঁদনির ঠোঁট ছাড়ে। চাঁদনি ভূত দেখার মতো ভয় পেয়ে নূরের দিকে তাকিয়ে আছে। নূর বাঁকা হেসে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে চাঁদনির ঠোঁট জোড়া মুছে দিল। নূর আরেকটু ঝুঁকে চাঁদনির কপালে চুমো খেয়ে শান্ত কণ্ঠে বলল, সরি চাঁদ পাখি, ভুল হয়ে গেছে আমার। ওই দিনের জন্য আম রিয়েলি ভেরি সরি। প্লিজ আমাকে মাফ করে দাও। আর কখনো এমন ভুল হবে না। আর জীবনে ও ট্রুথ অর ডেয়ার খেলবো না। কানে ধরলাম। চাঁদনি এখনো চোখ দুটো বড় বড় করে রেখেছে। সে এখনো বিশ্বাস করতে পারছে না নূর ওর সামনে বসে আছে। সকাল সকাল এসে আদরও করেছে। নূর এবার চাঁদনির 2 চোখে চুমো খেয়ে বলল, আমি সত্যি সত্যি এসেছি চাঁদ পাখি। আমার চাঁদ পাখির রাগ ভাঙ্গাতে। তোমার জন্য অনেক গিফটস নিয়ে এসেছি। প্লিজ উঠো। রেডি হয়ে নাও। প্রোগ্রামের লেট হয়ে যাচ্ছে। চাঁদনি এখনো ঘোরের মধ্যে আছে। নূরের কথা মতো চাঁদনি শোয়া থেকে উঠে বেকুব প্রাণীর মতো মুখে আঙ্গুল পুরে দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। চাঁদনি দরজার সাথে ঠ্যাস দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে আর বলছে, মাগো ভূত দেখলাম নাকি? সকাল সকাল নূর ভাইয়া আমার কাছে ইটস ইম্পসিবল। এটা নিশ্চয়ই মাহিন ভাইয়া হবে। কথাগুলো বলে চাঁদনি নিজের মাথায় নিজে চাপড় মেরে জিভ কেটে বলল, নাউবিল্লাহ নাউবিল্লাহ। মাহিন ভাইয়া আমার ঠোঁটে চুমো খেতে যাবে কেন? মাহিন ভাইয়া তো মিহা আপুকে ভালোবাসে। অল্প বয়সে ভীমরতি হয়েছে আমার। তাহলে এটা নূরই। নূর বাছা তোমাকে তো এও সহজে ছাড় দেওয়া যাবে না। কিছুতেই আমি নূরের সাথে কথা বলবো না। আরও অনেক অনেক রাগ দেখাতে হবে। দেখব
সে আমার রাগে অধৈর্য হয় কিনা। তবে একটা কথা মানতেই হবে, নীল পাঞ্জাবিতে আমার বরকে অসম্ভব হ্যান্ডসাম লাগছে। পুরো একটা কিউটের ডিব্বা। ক্রাশ খাওয়ার জন্য যথেষ্ট। এখন কথা হলো প্রোগ্রামে ওই ঝাড়ুটা যায় কিনা। আজ সত্যি সত্যি আমি ওই ঝাড়ুকে ঝাড়ু দিয়ে পিটাব। আমার নূরের দিকে চোখ দিলেই চোখ উপড়ে ফেলব। চাঁদনি এভাবে ভনভন করতে করতে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াল। নূর বারান্দা থেকে দৌড়ে এসে বেডের উপর থেকে শাড়ির প্যাকটা নিয়ে শাড়িটা বের করে চাঁদনির সামনে ধরল। চাঁদনি মুগ্ধ হয়ে শাড়িটার দিকে তাকিয়ে আছে। নূর চাঁদনিকে ওর দিকে ঘুরিয়ে শাড়িটা হাতে ধরিয়ে দিয়ে বলল, শাড়িটা পরে নাও, আমি বারান্দায় আছি। কথাটা বলেই নূর চাঁদনির নাকটা টেনে বারান্দায় চলে গেল। চাঁদনি শাড়িটা নিয়ে এক আঙ্গুল মুখে পুড়ে দাঁড়িয়ে আছে আর বিড়বিড় করে বলছে, ধ্যাতো, আমি তো শাড়ি পরতেই পারি না। এখন কি হবে? অবশ্য সোহানি আপু তো আছেই, আপুনিকে ডেকে আনি। চাঁদনি কথাগুলো বলে যেই না দরজার দিকে কদম বাড়ালো অমনি নূর পিছন থেকে চাঁদনির হাত টেনে ধরে বলল, শাড়ি পরতে পারো না বললেই তো হয়। এভাবে ছোটাছুটি করার কি দরকার? আমিই তোমাকে শাড়ি পরিয়ে দিতাম। চাঁদনির পিছু ঘুরে নূরের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, তোমাকে আমি গায়ে টাচ করতে দিয়েছি যে, এটাই তো বেশি। শাড়ি পরানোর হক নেই তোমার। হক দেখাতে হলে ঝাউরুর সাথে গিয়ে দেখাও, আমার সাথে না। নূর বাঁকা হেসে বলল, মিসেস, আপনার কি এখনো রাগ পড়েনি? তাহলে মেবি আদরটা কম হয়েছে, তাই না? ব্যাপার না, চলো এখনই আমরা ফুলসজ্জা করে ফেলি, তাহলে হয়তো রাগ পড়বে। চাঁদনি দ্বিগুণ রেগে বলল, আমি রাগ করে এসব বলছি না, যা সত্যি তাই বলছি। প্রথমত, তুমি যা বলছো সব রাগ করে বলছো। দ্বিতীয়ত, তোমার উপর আমার 100% হক আছে, কোজ ইউ আর মাই ওয়াইফ। তোমার গায়ে টাচ করার সস্পূর্ণ অধিকার আছে আমার। তৃতীয়ত, যারা শুধু আমার ফ্রেন্ড, ওর উপরে আমার হক নেই। আই থিঙ্ক ব্যাপারটা তোমাকে ক্লিয়ার করাতে পেরেছি। চাঁদনি মুখটা অন্য পাশে ঘুরিয়ে নিল আর মনে মনে বিড়বিড় করে বলল, সব তো বলছো, কিন্তু ভালোবাসি কথাটা বলছো না। যতদিন পর্যন্ত ভালোবাসি কথাটা মুখ দিয়ে বের না করবে ততদিন পর্যন্ত আমি তোমার সাথে ভালো করে কথা বলবো না, রাগ করে থাকব। দেখে নিও। চাঁদনির ভাবুক ভঙ্গি দেখে নূর বাঁকা হেসে মনে মনে বিড়বিড় করে বলল, আমি জানি চাঁদ পাখি তুমি কি ভাবছ। তুমি নিশ্চয়ই ভাবছ আমি তোমাকে প্রপোজ করছি না কেন। তাই তো। আর কয়েকটা ঘন্টা সবুর করো চাঁদ পাখি। আজ আমি পুরো ভার্সিটির সামনে আমার চাঁদ পাখিকে প্রেম নিবেদন করব। 124টা ফুটন্ত গোলাপ দিয়ে আমি তোমাকে প্রপোজ করব। তুমি হয়রান হয়ে যাবে আমায় গ্রহণ করতে করতে, হয়তো খানিক বিরক্তও হয়ে যাবে। আমি চাই তুমি বিরক্ত হও। আমি তোমার মনকে ডিস্টার্ব করতে চাই। তোমার জন্য আরও অনেক অনেক সারপ্রাইজ ওয়েট করছে চাঁদ পাখি। কথাগুলো বলেই নূর চাঁদনিকে ওর দিকে ঘুরিয়ে চাঁদনির গায়ের উড়োনাটা ফ্লোরে ছুঁড়ে মারল। চাঁদনি শুকনো ঢোক গিলে নূরের দিকে তাকিয়ে আছে। নূর বাঁকা হেসে চোখজোড়া বন্ধ করে চাঁদনিকে চেঞ্জও করিয়ে শাড়িটা গায়ে এলোমেলোভাবে জড়িয়ে দিল। চাঁদনি লজ্জায় মাথা নিচু করে রেখেছে। নূর এবার চোখটা খুলে চাঁদনির শাড়ি ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। শাড়ির কুচি তুলে নূর চাঁদনির পেটে পুরে দিল। সাথে সাথেই চাঁদনি খানিক কেঁপে উঠল।
নূর এদিক সেদিকে না তাকিয়ে শাড়ি পরাতে ব্যস্ত হয়ে পড়ল। প্রায় 15 মিনিট পর নূর সফল হয়েছে চাঁদনিকে শাড়িটা পরিয়ে দিতে। নূর চাঁদনিকে টেনে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল। চাঁদনি অবাক হয়ে আয়নায় নিজেকে দেখছে। নূর খুব গুছানোভাবে চাঁদনিকে শাড়িটা পরিয়েছে। চাঁদনি কিছুতেই বিশ্বাস করতে পারছে না ছেলেরা এত সুন্দর করে শাড়ি পরাতে পারে। চাঁদনির এমন অদ্ভুত দৃষ্টি দেখে নূর চাঁদনিকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, কাল সারা রাত ইউটিউবে শাড়ি পরানো শিখেছি, তাই এতটা পারফেক্টলি শাড়িটা পরাতে পেরেছি। আজ আমি আমার চাঁদ পাখিকে নিজের হাতে সাজিয়ে দিব, আমার মনের মতো করে। চাঁদনি নূরের দিকে মাথাটা ঘুরিয়ে একদৃষ্টিতে নূরের চোখের দিকে তাকিয়ে আছে। হুট করে নূর চাঁদনির ঠোঁটে একটা চুমো খেয়ে চাঁদনিকে কোলে তুলে বেডের উপর বসিয়ে দিল। ড্রেসিং টেবিল থেকে স্নোর কৌটোটা নিয়ে নূর চাঁদনির মুখে মাখিয়ে দিল। এরপর কাজলটা নিয়ে চাঁদনির চোখে পরিয়ে দিল। চোখের উপরটা একটু মোটা করে আর্ট করেছে নূর। ঠোঁটে লাল রঙের লিপস্টিক পরিয়ে কানে দুল পরিয়ে দিল। কপালের মাঝখানে মাঝারি সাইজের একটা নীল টিপ পরিয়ে দিল। হাত ভর্তি নীল চুড়ি পরিয়ে দিল। চাঁদনি শুধু অবাক হয়ে নূরকে দেখছে। নূর চাঁদনির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে চাঁদনির নাকের সাথে নাক ঘষে বলল, এই হালকা সাজেই আমার চাঁদ পাখিকে মারাত্মক সুন্দরী লাগছে। জানো, এই সাজগুলো ইউটিউবে দেখে দেখেই সারা রাত কাটিয়ে দিয়েছি। রাতে একটুও ঘুমাইনি, শুধু হাত খোপাটা শিখতে পারিনি। তুমি কি একটু কষ্ট করে হাত খোপাটা করে নিবে? চাঁদনি মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাল। নূর মৃদু হেসে বলল, খোপায় কিন্তু আমি ফুল গুজব, তুমি জাস্ট খোপাটা করবে। হুট করেই চাঁদনির চোখে জল ভরে এলো। এত শোক সে সহ্য করতে পারছে না। নূর মুখটা কালো করে চাঁদনিকে বুকের সাথে চেপে ধরে বলল, একদম কাঁদবে না চাঁদ পাখি। অনেক কেঁদেছ, আমার কারণে তুমি অনেক কেঁদেছ। আমি আর কখনো তোমার চোখে জল আসতে দিব না। তোমার অবাধ্য চোখের জলের কারণ হব না। এবার থেকে তুমি শুধু হাসবে। তোমার হাসির ঝংকারে আমি মুগ্ধ হব, উতলা হব, পাগল হব, মুগ্ধতায় মূর্ছা যাব। চাঁদনি আর চোখের জলগুলো আটকে রাখতে পারল না। জলগুলোকে ছেড়েই দিল। নূর তাড়াতাড়ি করে চাঁদনিকে ছেড়ে চোখের জলগুলো মুছে চাঁদনিকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, তাড়াতাড়ি খোপাটা ও করে নাও। এখন কান্নাকাটির সময় না, আরও অনেক কিছু অপেক্ষা করছে। তখন না হয় কেঁদো, আমি তখন তোমাকে বাধা দেব না। কোচ সুখের কান্নায় বাধা দিতে নেই। চাঁদনি কথা না বাড়িয়ে চোখের জলগুলো মুছে হাত খোপা করতে ব্যস্ত হয়ে পড়ল। নূর দেয়ালের সাথে ঠ্যাস দিয়ে মুচকি হেসে চাঁদনিকে দেখছে। হুট করেই নূরের ফোন বেজে উঠল। নূর তাড়াতাড়ি পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকিয়ে সোজা বারান্দায় চলে গেল। কলটা রিসিভ করেই নূর মিনমিন করে বলল, বল, কেন কল করেছিস? ওই পাশ থেকে হিমেল কিছুটা হাঁফিয়ে বলল, 123টা ফুল পেয়েছি, আর একটা ফুল কোনো দোকানেই খুঁজে পাচ্ছি না। বেশিরভাগ দোকানই অফ। মায়ে 2টা দোকান খোলা পেয়েছি। যেখান থেকেই পারিস আর একটা ফুল জোগাড় কর। আমি এত কিছু জানি না ওকে। মাঝরাতে হুট করে এমন একটা প্রস্তাব রাখলি। রাত 12টায় বললেও তো হতো। যেখান থেকেই পারি ম্যানেজ করে নিতাম। দাঁড়া দেখছি কি করা যায়। সরি ইয়ার, তোকে খুব প্যারা দিচ্ছি। আসলে মাঝরাতেই এই প্ল্যানটা মাথায় এসেছে। ওকে, ব্যাপার না, একটা না একটা ব্যবস্থা হবেই। তুই চাপ নিস না।
ভাবিকে নিয়ে তাড়াতাড়ি চলে আয়। শুন শুন, আইসক্রিমের ব্যবস্থা করেছিস? হুম জনাব, সব ব্যবস্থা করাই আছে। এবার শুধু আপনাদের অপেক্ষা। নূর মলিন হেসে ফোনটা কেটে রুমে ঢুকে গেল। চাঁদনি হাত খোপা করে আয়নার সামনে দাঁড়িয়ে খোপাটাকে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করছে। নূর চাঁদনির পিছনে দাঁড়িয়ে চাঁদনিকে পেছনে থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আচমকা নূরের চোখ গেল চাঁদনির পিঠের কালো কুচকুচে তিলটাতে। নূর ঘোর লাগা দৃষ্টিতে তিলটার দিকে তাকিয়ে আছে। চাঁদনি নিচের দিকে তাকিয়ে খোপা ঠিক করছে। নূর ধীর পায়ে এগিয়ে গিয়ে একটু ঝুঁকে চাঁদনির তিলটাকে কুটুস করে একটা কামড় বসিয়ে দিল। সাথে সাথেই চাঁদনি চোখ বন্ধ করে ব্যথায় কুকিয়ে উঠল। নূর চাঁদনিকে পেছনে থেকে জড়িয়ে ধরে তিলটাতে একটা চুমো খেয়ে ঘোরর লাগা কণ্ঠে বলল, তিলটা শুধু আমার, ওকে? চাঁদনি রাগ দেখিয়ে নূরের থেকে নিজেকে ছাড়িয়ে কিছুটা দূরে সরে কাদো কাদো মুখ করে বলল, এই আপনার কি দয়া মায়া নেই? এত হিংস্র কেন আপনি? নূর হু হা করে হেসে বলল, না, আমার মধ্যে কোনো দয়া মায়া নেই। এই হিংস্র মানুষটার সাথেই তোমাকে থাকতে হবে। চাঁদনি মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। নূর বেডের উপর থেকে বনফুলের মালাটা নিয়ে চাঁদনির পিছনে দাঁড়াল। খুব মনোযোগ দিয়ে নূর চাঁদনির খোপায় বনফুল গুজে দিল। দুজনই আয়নায় নিজেদের প্রতিচ্ছবি দেখছে। এই প্রথম নূরকে দেখে চাঁদনি খুব লজ্জা পাচ্ছে। চাঁদনি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। চোখটা নিচের দিকে সরিয়ে নিল। নূর বেশ বুঝতে পেরেছে চাঁদনি খুব লজ্জা পেয়েছে। তাই সে চাঁদনির লজ্জা কাটানোর জন্য চাঁদনির পাশ থেকে সরে দাজার সামনে দাঁড়িয়ে বলল, তো ম্যাম আসুন, আমরা এবার রওনা হই। চাঁদনি বেডের উপর থেকে সাইড ব্যাগটা নিয়ে সোজা রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। লাবিবা আর জায়মা সেজে গুজে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। দুজনই নীল শাড়ি পরেছে। অসম্ভব সুন্দরী লাগছে দুজনকে। নূর সিঁড়ি বেয়ে নেমে চাঁদনির পাশে দাঁড়াল। সামিয়া আহমেদ, সেহানি, জায়মা, লাবিবা সবাই মুগ্ধ নয়নে চাঁদনি আর নূরকে দেখছে। নূর হুট করে সবার সামনে চাঁদনিকে কোলে তুলে সদর দরজার দিকে যাচ্ছে আর চেঁচিয়ে বলছে, জাম্বু আর লাবিবা, তোরা দুজন রিকশা করে চলে আয়। আমি আর চাঁদপাখি বাইকে করে যাব। চলবে।